My dear students and friends, welcome to my channel SK Maths Corner. আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 12-এর বাইনারি অপারেশন মানে দ্বিপদ প্রক্রিয়া বা দ্বিনিধানী প্রক্রিয়া। তাহলে দেখে নেওয়া যাক আমাদের দ্বিপদ প্রক্রিয়া বা দ্বিনিধানী প্রক্রিয়া কি বলছে, মানে বাইনারি অপারেশন বলতে আমরা কি বুঝি। কি বলছে যে সংজ্ঞা কী বলছে, কোনো প্রক্রিয়া স্টার বা সার্কেল বা অন্য কোনো চিহ্ন যদি কোনো সেট এসের যে কোনো দুটি পদ মানে এলিমেন্টের মধ্যে প্রয়োগ হয়ে ওই সেটেরই ইউনিক এলিমেন্ট পাওয়া যায়, মানে কি অনন্য পদ উৎপন্ন করে, তবে ওই প্রক্রিয়াকে ওই সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া বলা হয়। তার মানে কি আমরা দ্বিপদ প্রক্রিয়াকে কিন্তু স্টার সার্কেল বা ডট সার্কেল বা প্লাস সার্কেল বিভিন্ন রকমভাবে চিহ্নিত করা যায়। সেই জন্য এখানে লেখা আছে যে কোনো প্রক্রিয়া স্টার বা সার্কেল, মানে প্রক্রিয়াগুলোকে অনেক রকমভাবে লেখা যায়, মানে ছোটো হাতের এরকম সার্কেল, এই বিন্দু মতো দেওয়া আছে ইনভার্টেড কমার মধ্যে, এখানে ইনভার্টেড কমার মধ্যে স্টার লেখা আছে। তার মানে কি দ্বিপদ কোনো প্রক্রিয়াকে স্টার সার্কেল বা প্লাস সার্কেল বা ডট সার্কেল বিভিন্ন রকমভাবে ডিনোট করা যায় আর কি, চিহ্নিত করা যায়। মানে কোনো প্রক্রিয়া স্টার বা সার্কেল বা অন্য কোনো চিহ্ন যদি কোনো সেট এসের যে কোনো দুটি পদ মানে যে কোনো দুটি এলিমেন্টের মধ্যে প্রয়োগ করতে হয়, মানে যে সেটের ওপর আমরা প্রক্রিয়াটা ডিফাইন করছি সেই সেটের যে কোনো দুটি এলিমেন্টের ওপর এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই হয়ে আবার ওই সেটেরই একটা এলিমেন্ট পাওয়া যাবে, মানে ইউনিক এলিমেন্ট। অবশ্যই মাথা রাখতে হবে ইউনিক এলিমেন্ট পাওয়া যাবে, তখন সেই প্রক্রিয়াকে বলা হবে কি দ্বিপদ প্রক্রিয়া উৎপন্ন করে, তবে ওই প্রক্রিয়াকে ওই সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ আমরা কি বলতে পারি, এ সেটের ওপর সার্কেল একটি দ্বিপদ প্রক্রিয়া হলে এমন হবে যে মানে সার্কেলটা অবশ্যই ম্যাপিং হবে এ ক্রস এ থেকে এতে একটা ম্যাপিং হবে, যেখানে এ সার্কেল বি বিলংস টু এ ফর অল এ কমা বি বিলংস টু এ, মানে কি এ থেকে এখানে এ ক্রস এ মানে কি সব এরই এলিমেন্ট, তাই তো। মানে এ ক্রস এ মানে কি এই এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তাদের কার্টেশিয়ান প্রোডাক্ট করলে তাহলে এ ক্রস এতে কেমন এলিমেন্ট পাওয়া যাবে, অর্ডার পেয়ার টাইপসের এলিমেন্ট পাওয়া যাবে। মানে সেই যে কোনো অর্ডার পেয়ারের জন্য এই সার্কেলটা অ্যাপ্লাই করলে আবার এ সেটের একটা এলিমেন্টে ব্যাক করবে এবং সে এলিমেন্টটা ইউনিক হবে, মানে ইউনিক এলিমেন্ট পাওয়া যাবে। এই যে এমন হবে এ সার্কেল বি, মানে এই দুটোই এ সেটের এলিমেন্ট, এ বি দুটোই এ সেটের এলিমেন্ট, এ সার্কেল বি, এই সার্কেলটাকে আমরা বলছি একটা দ্বিপদ প্রক্রিয়া। মানে দ্বিপদ প্রক্রিয়া কখন বলা হবে, যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এ সার্কেল বি বিলংস টু এ হবে ফর অল এ কমা বি বিলংস টু এ। তার মানে কি এ সেট থেকে যে দুটি এলিমেন্ট তুলি না কেন তাদের মধ্যে এই কম্পোজিশনটা দিলেই, এ কম্পোজ বি করলেই এ সার্কেল বিটা আমাদের এ সেটেরই একটা এলিমেন্ট পাওয়া যাবে, তখন এই সার্কেলটাকে বলা হবে কি একটা দ্বিপদ প্রক্রিয়া, মানে বাইনারি অপারেশন। মানে বাইনারি অপারেশন কিছুই না, একটা যে সেটের উপর বাইনারি অপারেশন ডিফাইন করছি সেই সেটের উপর বাইনারি অপারেশন বলতে বুঝি সেই সেট ক্রস সেই সেট থেকে সেই সেটে একটা ম্যাপিং, সেই সেটে একটা ম্যাপিং। তাহলে আমরা দ্বিপদ প্রক্রিয়া দেখলাম। এবার দ্বিপদ প্রক্রিয়ার ক্লোজার প্রপার্টি মানে বদ্ধক ধর্ম, মানে বদ্ধ কিনা, মানে একটা দ্বিপদ প্রক্রিয়া দেওয়া থাকলে আমাদের চেক করতে বলা থাকলো যে দ্বিপদ প্রক্রিয়াটা ক্লোজড কিনা। তাহলে আমরা দ্বিপদ প্রক্রিয়ার যে ডেফিনেশনটা পড়লাম, ডেফিনেশনে কী পড়লাম, ডেফিনেশনে পড়লাম কিন্তু যে সার্কেল বা স্টার বা ডট সার্কেল বা প্লাস সার্কেল যেভাবেই চিহ্নিত করি না কেন, সার্কেল যদি একটা দ্বিপদ প্রক্রিয়া হয় কোনো সেট এ এর উপরে, তাহলে অবশ্যই সার্কেলটা কিন্তু একটা ম্যাপিং হবে কোথা থেকে কোথায়, এ ক্রস এ থেকে এ সেটে একটা ম্যাপিং হবে, তাই তো। এবং ম্যাপিংটা কেমন হবে, যে এ সার্কেল বিটা বিলংস টু এ হবে ফর অল এ কমা বি বিলংস টু এ। ওই যে এর মধ্যে থাকছে ওটাই কিন্তু ক্লোজার প্রপার্টি বলছে। এই যে যদি সার্কেল একটি মানে সার্কেল প্রক্রিয়াটি এস সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া হয়, তবে এসের যে কোনো দুটি পদ এ ও বি এর জন্য এ সার্কেল বি সর্বদাই এস সেটের অনন্য পদ হবে, মানে ইউনিক এলিমেন্ট হবে। এই ধর্মটিকে সার্কেল প্রক্রিয়াটির এস সেটে বদ্ধক ধর্ম বলে, মানে ক্লোজার প্রপার্টি বলে। মানে সার্কেলটাকে এস সেটের ওপর ক্লোজ কখন বলা হবে, যখন এ সার্কেল বি অ্যাপ্লাই করা হবে, এ সার্কেল বিটা কিন্তু অবশ্যই এসের মধ্যে থাকবে। এই যে এবং ধর্মটিকে নিম্নলিখিতের উপরে লেখা হয় যে ফর অল এ কমা বি বিলংস টু এস এ সার্কেল বি বিলংস টু এস, মানে এস থেকে যে কোনো দুটি এলিমেন্টের জন্যই ওই সার্কেলটা অ্যাপ্লাই করলেই অবশ্যই এসের এলিমেন্ট পাওয়া যাবে। তাহলে আমরা কিন্তু বলবো যে এই প্রক্রিয়াটা মানে এই দ্বিপদ প্রক্রিয়াটা এস সেটের উপর বদ্ধ, মানে এক্ষেত্রে এস সেটটিকে সার্কেল প্রক্রিয়ার সাপেক্ষে বদ্ধ বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে সকল অখণ্ড সংখ্যা জেড মানে অখণ্ড সংখ্যা সেট জেড বীজগাণিতিক যোগ প্রক্রিয়ার সাপেক্ষে বদ্ধ। কেন, যে কোনো দুটো
পূর্ণ সংখ্যা মানে জেডের মধ্যে থেকে, জেড মানে কি আমরা জেড মানে জানি পূর্ণ সংখ্যার সেট, তাই তো? তার মানে কি 0 +- 1 +- 2 +- 3 +- 4 ডট 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 চলছে এইভাবে। তাহলে যে কোনো দুটো এলিমেন্ট যদি জেড সেট থেকে নিই, তাদের উপরে যদি যোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, মানে যোগ করলে কী হবে, দুটো পূর্ণ সংখ্যার যোগফল আবার পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে এখান থেকে কী বলতে পারি যে দুটো এলিমেন্ট নিলাম জেড সেট থেকে, তাদের মধ্যে যোগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করলাম, করে আমরা কি দেখতে পাচ্ছি, সেটা আবার জেড সেটের মধ্যেই চলে যাচ্ছে, জেড সেটের মধ্যেই চলে যাচ্ছে, তাই তো? তার মানে কি জেড ওই যে প্লাস প্রক্রিয়াটি কিন্তু জেড সেটের উপর ক্লোজড মানে বদ্ধ একটি প্রক্রিয়া। আমরা গুণটাও বলতে পারি যে জেড সেটের উপর ক্লোজ। কেন? দুটো পূর্ণ সংখ্যার গুণফল কিন্তু পূর্ণ সংখ্যা হয়, কিন্তু ভাগটা আমরা বলতে পারবো না যে ক্লোজড। কেন? আমরা যদি 1 আর 2 নিই, 1 আর 2 দুটোই পূর্ণ সংখ্যা, 1/2 করলে কত হবে? হাফ। 1/2 কিন্তু 1/2 ডাজ নট বিলংস টু জেড, তাই তো? তার মানে কি দুটো পূর্ণ সংখ্যার ভাগ কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে না, তার মানে কি ভাগ প্রক্রিয়াটা কিন্তু জেড সেটের উপরে দ্বিপদ প্রক্রিয়া নয়, কিন্তু গুণ বা যোগ এটা কিন্তু দ্বিপদ প্রক্রিয়া। আবার বিয়োগটা কি আমরা বলতে পারবো যে কোনো দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল কি পূর্ণ সংখ্যা হয়? হ্যাঁ, অবশ্যই যে কোনো দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল কিন্তু পূর্ণ সংখ্যা হয়। তার মানে কি যে মাইনাস যে প্রক্রিয়াটি আছে জেড সেটের উপরে, মাইনাস প্রক্রিয়াটি জেড ক্রস জেড থেকে জেডে একটা ম্যাপিং, এমনভাবে বলতে পারি যে A-B অবশ্যই বিলংস টু জেড হবে, যেখানে A, B বিলংস টু জেড, তাই তো? তার মানে কি মাইনাস প্রক্রিয়াটা কিন্তু জেড সেটের উপরে একটা দ্বিপদ প্রক্রিয়া এবং সেটি ক্লোজড। তাহলে আমরা ক্লোজার প্রপার্টি দেখে নিলাম যে একটা ক্লোজ কখন বলা হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়াকে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা কি বলছে, বাইনারি অপারেশনস অ্যাজ এ ফাংশন। মানে আমরা অলরেডি কিন্তু এটা আলোচনা করে রেখেছি ডেফিনেশনের ওখানে, তা আমরা ডেফিনেশনটা আবার আমরা লিখছি যে ধরা যাক এস সেট, মানে এস হলো একটি অশূন্য সেট মানে নন এন্ট্রি সেট, একটি অপেক্ষক এফ একটা ম্যাপিং এস ক্রস এস থেকে এসে, একে বলা হবে এস সেটে একটি দ্বিপদ প্রক্রিয়া, মানে এফ ম্যাপিংটাকে কখন বলা হবে? উপরিক্ত সংজ্ঞা থেকে বলা যায় যে ফর অল A, B বিলংস টু এস ক্রস এস, মানে এস ক্রস এস থেকে যে এলিমেন্টটি নিই না কেন তাদের উপরে এফ দিলেই সেটা অবশ্যই এসের একটা এলিমেন্ট পাওয়া যাবে। মানে কি এই এফ অফ A, B এটা কিন্তু এসের মধ্যে একটা ইউনিক এলিমেন্ট হবে, এই যে সেই জন্য লেখা আছে দেয়ার এক্সিস্ট, এটা দেয়ার এক্সিস্টের চিহ্ন আমরা জানি, এই উল্টোই এটা আমরা ক্লাস 11-এই পড়ে এসেছিলাম, তাই তো? ক্লাস 11-এ আমরা ওই যখন পড়েছিলাম ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টের যে চ্যাপ্টারটা ছিল, ওইখানে আমরা কিন্তু মানে গাণিতিক যুক্তির যে চ্যাপ্টারটা ছিল সেখানে কিন্তু আমরা এটা দেখেছিলাম, এগুলো কোয়ান্টিফায়ার ছিল। আচ্ছা, যাই হোক, তো দেয়ার এক্সিস্ট এ ইউনিক এফ অফ A, B ইন এস, তার মানে কি যে কোনো অর্ডার পেয়ার A, B এস ক্রস এস থেকে নিলে তার উপরে এফটা দিলে কী হবে, অবশ্যই এসের মধ্যে একটা ইউনিক এলিমেন্ট পাওয়া যাবে, তখন কিন্তু এই এফটাকে আমরা বলছি কি বাইনারি অপারেশন। সেই জন্য আমরা এখানে লেখা আছে যে বাইনারি অপারেশন অ্যাজ এ ফাংশন। আচ্ছা, এখন যে সকল অখণ্ড সংখ্যা সেট জেডের ওপর প্লাস প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া, সেটা আমরা তো এক্ষুনি আলোচনা করলাম একটু আগেই, প্লাস প্রক্রিয়াটা দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে। কারণটা কি, ফর অল A, B বিলংস টু জেড হলে A+B বিলংস টু কিন্তু জেড, এবং A+B এটা কিন্তু ইউনিক, এটা আমরা দেখেছি। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি বলছে, নাম্বার অফ বাইনারি অপারেশান, মানে একটা সেটের ওপরে কতগুলো বাইনারি অপারেশান আমরা পাবো সেটাও কিন্তু আমরা দেখব। বলছে ধরা যাক এস একটি অশূন্য সেট যার পদ সংখ্যা হচ্ছে n, মানে এস সেটের মধ্যে n সংখ্যক পদ আছে, এস সেটের উপর একটা বাইনারি প্রক্রিয়া, তার মানে কি এস স্টারটা একটা ম্যাপিং হবে কোথা থেকে কোথায়, এস ক্রস এস সেট থেকে এসে একটা ম্যাপিং হবে। এখন আমরা জানি যে কোনো একটি অশূন্য সেট এ থেকে অপর একটি অশূন্য সেট বিতে অপেক্ষকের সংখ্যা কত হয়, নাম্বার অফ, মানে এ থেকে বিতে কিন্তু অপেক্ষকের সংখ্যা নাম্বার অফ এলিমেন্ট ইন বি হোল টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট ইন এ। তাহলে এখানে আমরা এস ক্রস এস সেট থেকে এসে আমরা ম্যাপিংটা দেখছি, তাই তো? তাহলে এখন এই এস সেটের মধ্যে এলিমেন্ট তো এন খানা, আর এস ক্রস এস সেটের মধ্যে এলিমেন্টের সংখ্যা কত হবে, n × n, মানে n² সংখ্যক। তার মানে এই বাইনারি অপারেশনের সংখ্যা কত হবে এস সেটের উপরে, n⁻n², তাই তো? এই ফর্মুলাটা ইউজ করলেই বুঝতে পারছি যে n⁻n², যেহেতু আমার এস ক্রস এস সেটের মধ্যে হচ্ছে n × n মানে n² সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এস সেটে মোট বাইনারি অপারেশনের সংখ্যা কত হবে, এই n⁻n², তাই তো? আমাদের তার ফর্মুলাটা কিন্তু এই যেটা হলুদ হাইলাইট করা আছে হলুদ কালার দিয়ে, এটা কিন্তু ভাইটাল, মানে এ সেট থেকে বি সেটে অপেক্ষকের সংখ্যা হয় n of b, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন বি, মানে সেট বি,
হোল টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট ইন এ, মানে সেট এ। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা ইউজ করলেই দেখতে পাচ্ছি যে আমরা এন টু দি পাওয়ার এন স্কোয়ার সংখ্যক বাইনারি অপারেশন পাবো একটা সেটের উপরে, যে সেটের মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি দেখব, লস অফ বাইনারি অপারেশন। বাইনারি অপারেশনের কিছু ল আছে, সেই লগুলো আমরা দেখব অ্যাসোসিয়েটিভ ল দেখব, কমিউটেটিভ ল দেখব যে কী বলছে। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল মানে কি, বিনিময় নিয়ম। কমিউটেটিভ ল বা অ্যাবেলিয়ান প্রপার্টি একই কথা। কমিউটেটিভ ল বা অ্যাবেলিয়ান প্রপার্টি, বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম কী বলছে, স্টার যদি এস সেটের উপরে একটা বাইনারি অপারেশন হয়, তখন স্টার প্রক্রিয়াটাকে বলা হবে কমিউটেটিভ বা বিনিময়যোগ্য। কখন, যখন যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি এর জন্য এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হবে। মানে এ স্টার বি করলেও আমরা যে ভ্যালু পাবো, বি স্টার এ করলেও একই ভ্যালু পাবো। তখন আমরা স্টারটাকে বলবো কি, স্টারটাকে কিন্তু বলবো আমরা কমিউটেটিভ, যে স্টারটা হচ্ছে এস সেটের উপর কমিউটেটিভ একটা বাইনারি অপারেশন। আচ্ছা, সেটা আমরা একটু লিখে নিই। কী বলছে, এই যে কোনো অশূন্য সেট মানে নন এন্ট্রি সেট এসে স্টার একটি বাইনারি প্রক্রিয়া হলে বাইনারি প্রক্রিয়াটি বিনিময় নিয়ম মেনে চলে বলা হবে যদি এবং কেবলমাত্র যদি, মানে ইফ অ্যান্ড অনলি, মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে আমরা বলবো যে স্টারটা হচ্ছে একটা কমিউটেটিভ বা অ্যাবেলিয়ান প্রপার্টি স্যাটিসফাই করছে। বাংলায় আমরা বলছি কি, বিনিময় নিয়ম স্যাটিসফাই করছে এস সেটের উপরে। কখন, যে ফর অল এ কমা বি বিলংস টু এস, এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হবে, তাই তো? মানে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হবে। এটা কিন্তু আমাদের ভাইটাল, এই যে আমরা হলুদ হাইলাইট করে রেখেছি, এই কন্ডিশনটা কিন্তু ভাইটাল, যে ফর অল এ কমা বি বিলংস টু এস, এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হলে তখন স্টারটাকে বলা হবে কি, কমিউটেটিভ। মানে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হলেই আমরা বলবো স্টারটা কমিউটেটিভ। কার উপরে কমিউটেটিভ, এস সেটের উপরে। মানে স্টারটা কিন্তু একটা বাইনারি অপারেশন, এটা আমাদের গিভেন দেওয়া আছে। তারপরেই কিন্তু আমরা চেক করছি যে স্টারটা বিনিময়যোগ্য কিনা। বিনিময়যোগ্য তখনই হবে যখন এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হবে ফর অল এ কমা বি বিলংস টু এস। আচ্ছা, একটা এক্সাম্পল যদি দেখি আমরা বাইনারি অপারেশনের, যে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে বাইনারি অপারেশনটা, এই যে উদাহরণস্বরূপ অখণ্ড সংখ্যা সেট, মানে যে সেটের উপর যোগ প্রক্রিয়াটা আমরা একটু আগেই দেখলাম যে ওটা ক্লোজড হচ্ছিল, তাই তো? একটু আগেই দেখলাম ক্লোজড হচ্ছিল, গুণটাও দেখছিলাম ক্লোজড হচ্ছিল, আর বিয়োগটাও দেখছিলাম কী হচ্ছিলো, বিয়োগটাও কিন্তু ক্লোজড হচ্ছিল। তাহলে এখানে আমরা দেখি একটুখানি চেক করে যে যোগটা এই প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা, কমিউটেটিভ প্রপার্টি, গুণটাও কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা, বা বিয়োগটাও কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা। তাহলে বিনিময় নিয়ম, এই যে যোগ ও গুণ দ্বিপদ প্রক্রিয়া দুটি বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু বিয়োগ দ্বিপদ প্রক্রিয়াটি বিনিময় নিয়ম মেনে চলে না। তার কারণটা কি, তার কারণ আমরা সহজেই কিন্তু বুঝতে পারছি যে ফর অল এ কমা বি বিলংস টু জেড, মানে যে কোনো দুটো নাম্বারের জন্য, মানে জেড সেটের উপর থেকে যে কোনো দুটো পূর্ণ সংখ্যার জন্য এ প্লাস বি করলে যা হয়, বি প্লাস এ করলেও তাই হয়। তার মানে কি, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, এই যে এই কন্ডিশন স্যাটিসফাই করছে। মানে আমাদের স্টারটা কিন্তু এখানে ডিফাইন করা আছে, এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি, এই এই বাইনারি অপারেশনটা। তাহলে এ স্টার বি করলে এ প্লাস বি, আর বি স্টার এ করলে বি প্লাস এ। তাহলে এ প্লাস বি করলে যা হয়, বি প্লাস এ করলেও তাই হয়। তার মানে কি দেখতে পাচ্ছি, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাই তো? তার মানে কিন্তু প্লাস বাইনারি অপারেশনটা কিন্তু এখানে আমাদের বিনিময় নিয়ম মেনে চলছে। গুণ মানে ডট, যে বাইনারি অপারেশনটা, মানে সেটাও কিন্তু আমাদের বিনিময় নিয়ম মেনে চলছে। কী করে বুঝতে পারছি আমরা? এটা আমরা বুঝতে পারছি যে এ ডট বি করে যা পাচ্ছি, বি ডট এ করেও কিন্তু আমরা তাই পাচ্ছি, তাই তো? এ ডট বি করলে আমরা কী পাচ্ছি, এ ডট বি করলে কিন্তু আমাদের হচ্ছে এ বি, আবার বি ডট এ করলে কী হচ্ছে, বি এ। তার মানে কি, এ বি আর বি এ কিন্তু একই জিনিস, তাই তো? সেই জন্য এ ডট বি আর বি ডট এ দুটোই যেহেতু একই জিনিস, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে গুণ প্রক্রিয়াটাও কিন্তু বিনিময় নিয়ম মেনে চলছে। কিন্তু আমরা জানি যে এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস এ, এটা কখনো হয় না, তাই তো? সবসময় এটা হয় না, সমস্ত এলিমেন্টের জন্যই কিন্তু এটা স্যাটিসফাই করে না, তাই তো? তার মানে কি আমরা বলতে পারছি, তাহলে মাইনাস যে দ্বিপদ প্রক্রিয়াটি আছে যে সেটের উপরে, মাইনাস দ্বিপদ প্রক্রিয়াটা কিন্তু আমাদের বিনিময় নিয়ম মেনে চলছে না, তাই তো? সেটা আমরা বুঝতেই পারছি খুব সহজে, যেহেতু এ মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ, সেই জন্য কিন্তু আমাদের যে মাইনাস দ্বিপদ প্রক্রিয়াটি বিনিময় নিয়ম মেনে চলে না। আচ্ছা, নেক্সট আমরা দেখব অ্যাসোসিয়েটিভ ল, তার মানে হচ্ছে সংযোগ নিয়ম। লস অফ বাইনারি অপারেশন, অ্যাসোসিয়েটিভ ল, সংযোগ নিয়ম। সংযোগ নিয়মটা কী বলছে? সংযোগ নিয়ম কিন্তু এস সেটের ওপরে সংযোগ, এটা মাথায় রাখতে হবে সবসময়। বিনিময় নিয়ম আমাদের চেক করতে গেলে যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে চেক করতে হবে, আর সংযোগ নিয়ম চেক করতে গেলে, মানে অ্যাসোসিয়েটিভ ল চেক করতে গেলে আমাদের তিনটে এলিমেন্ট নিয়ে চেক করতে হবে।
তাই তো? তাহলে এ স্টার যদি এস সেটের ওপরই একটা বাইনারি অপারেশন হয়, তাহলে এ স্টার বাইনারি অপারেশনটাকে বলা হবে অ্যাসোসিয়েটিভ। কখন? যখন এ স্টার বি, এটাকে আগে ক্যালকুলেট করে নেবো, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, এ স্টার বি স্টার সি ইকুয়াল টু হবে এ স্টার ব্র্যাকেটের মধ্যে বি স্টার সি। ঠিক আছে, সেটা আমরা লিখলেই আমরা একটু ক্লিয়ার হবে। এই যে কোনো অশূন্য সেট এসে কোনো দ্বিপদ প্রক্রিয়া স্টার সংযোগ নিয়ম মেনে চলে বলা হবে যদি এবং কেবলমাত্র যদি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু এস। এই যে বললাম সংযোগ নিয়মের ক্ষেত্রে সবসময় আমাদের মাথায় রাখতে হবে তিনটে এলিমেন্ট দরকার, এ কমা বি কমা সি। আচ্ছা, এস সেট থেকে নিলাম, কী কন্ডিশন স্যাটিসফাই করছে? এ স্টার ব্র্যাকেটের মধ্যে বি স্টার সি, তার মানে কি এই বি স্টার সিটাকে আমরা আগে ক্যালকুলেট করে নিলাম, নিয়ে তারপরে এ এর সাথে স্টার করা হচ্ছে, এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি, এটা আগে ক্যালকুলেট করে নেওয়া হলো, স্টার সি করা হলো, দেখা যাবে যে একই। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন আমরা বলবো, তার মানে এই যে হাইলাইট করা আছে সবুজ কালি দিয়ে, এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি যদি হয়, তখন আমরা বলবো যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করছে। আমরা দেখবো যে জেড সেটের উপরে যে প্লাস, গুণ এবং মাইনাস তিনটে প্রপার্টি দেখেছিলাম, তিনটে প্রপার্টির মধ্যে প্লাস এবং গুণ মানে যোগ এবং গুণ, এই দুটো প্রপার্টি কিন্তু সংযোগ নিয়ম মেনে চলবে, কিন্তু মাইনাস যে দ্বিপদ প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু সংযোগ নিয়ম মেনে চলবে না। তাই তো? তার কারণ কি আমরা জানি যে প্লাসটার ক্ষেত্রে এ প্লাস বি প্লাস বি প্লাস সি করলে যা হবে, এ প্লাস বি প্লাস সি করলেও একই ভ্যালু আসবে। সেই জন্য আমরা বুঝতেই পারছি যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তার মানে প্লাস প্রক্রিয়াটা এখানে আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে। আমরা দেখব যে গুণ প্রক্রিয়াটিও স্যাটিসফাই করবে, মানে এ ডট বি ডট সি এটা করলে আমাদের এবিসি আসবে, আবার এ ডট বি ডট সি এটা করলে আমাদের কী আসবে, এটা করলেও কিন্তু আমাদের এবিসি আসবে। তাই প্লাস এবং ডট দ্বিপদ প্রক্রিয়া দুটি জেড সেটের উপর সংযোগ নিয়ম মেনে চলে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে হবে না। কেন হবে না? কারণ এ মাইনাস ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস সি, তার মানে কিন্তু এটা ক্যালকুলেট করলে আসবে এ মাইনাস বি প্লাস সি, আর এ মাইনাস বি এটা ব্র্যাকেটের মধ্যে বাইরে মাইনাস সি, তাহলে এখানে কী আসে, এ মাইনাস বি মাইনাস সি দুটো আলাদা হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু মাইনাসটা কিন্তু সংযোগ নিয়ম মেনে চলছে না, মাইনাস দ্বিপদ প্রক্রিয়াটি। তার মানে কি, জেড সেটের উপরে আমরা দেখলাম যে যোগ এবং গুণ দ্বিপদ প্রক্রিয়া দুটি বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম দুটোই মেনে চলছে, কিন্তু মাইনাস দ্বিপদ প্রক্রিয়াটি জেড সেটের উপরে বিনিময় নিয়মও মেনে চলছে না, সংযোগ নিয়মও মেনে চলছে না। তাই তো? সেটা কিন্তু আমরা দেখলাম। আচ্ছা, এখানে আমরা যে এবার দেখবো আমরা ডিস্ট্রিবিউটিভ ল, মানে আমরা দেখলাম ফার্স্টে কমিউটেটিভ ল বিনিময় নিয়ম, তারপরে দেখলাম আমরা অ্যাসোসিয়েটিভ ল মানে হচ্ছে সংযোগ নিয়ম, এবারে আমরা দেখবো ডিস্ট্রিবিউটিভ ল। তার মানে কি, এখানে কিন্তু মাথায় রাখতে হবে ডিস্ট্রিবিউটিভ ল যখন আমরা পড়বো তখন কিন্তু এখানে আমাদের দুটো বাইনারি অপারেশন থাকবে। দুটো বাইনারি অপারেশনের জন্য আমাদের কী হবে, একটা বাইনারি অপারেশন আরেকটা বাইনারি অপারেশনের উপরে ডিস্ট্রিবিউট হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে কি, এখানে এ ধরলাম এ স্টার একটা বাইনারি অপারেশন, সার্কেল একটা বাইনারি অপারেশন এস সেটের উপরে, তাহলে এস স্টারটাকে বলা হবে সার্কেলের উপর ডিস্ট্রিবিউট করছে। কখন? যখন এ স্টার ব্র্যাকেটের মধ্যে মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি সার্কেল সি, এখান থেকে আমরা লিখতে পারবো এ স্টার বি মাঝখানে সার্কেল আবার ব্র্যাকেটের মধ্যে এ স্টার সি। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তখন আমরা বলবো যে স্টার প্রক্রিয়াটি সার্কেলের উপরে ডিস্ট্রিবিউট হচ্ছে, মানে বন্টন নিয়ম মেনে চলছে। দেখি আমরা এক্সাম্পলটা কী বলছে। কোনো অশূন্য সেট এস এ দুটি দ্বিপদ প্রক্রিয়া স্টার ও ডট সার্কেল নিয়েছে, এখানে ডট তারপরে বাইরে সার্কেল, স্টার এবং ডট সার্কেল বন্টন নিয়ম মেনে চলে বলা হবে যদি এবং কেবলমাত্র যদি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু এস, মানে যে কোনো তিনটে এলিমেন্ট নিতে হবে, যেহেতু আমার দুটো দ্বিপদ প্রক্রিয়া আছে। কী হবে, যে এ স্টার বি মানে এ স্টার বি ডট সার্কেল সি, এটা সমান আমরা লিখতে পারবো যে এ স্টার বি ডট সার্কেলটাকে মাঝখানে চলে আসলো, আবার এ স্টার সি। এটা আমরা বলছি কি লেফট ডিস্ট্রিবিউটিভ, মানে কি স্টারটা হচ্ছে ডট সার্কেলের উপরে বাম দিক থেকে বন্টন নিয়ম মেনে চলছে, এটা বাম দিকে আছে যেহেতু স্টারটা, তাই তো। এটা যদি ডান দিকে দেওয়া হয়, মানে বি ডট সার্কেল সিটাকে রেখে স্টার এ লেখা হলো, তাহলে এখানে এক্ষেত্রে আমাদের কী হবে, বি স্টার এ এই ডট সার্কেলটাকে মাইনাস মাঝখানে, সি স্টারে এই যে মানে বি স্টারে
ডট সার্কেলটাকে মাঝখানে সি স্টারে, যদি এই নিয়মটা মেনে চলে এটাকে বলা হবে রাইট ডিস্ট্রিবিউটিভ ল। তার মানে কি এটা হচ্ছে ডান দিকের বন্টন নিয়ম, মানে কি এ স্টার দ্বিপদ প্রক্রিয়াটি হচ্ছে এই ডট সার্কেলের উপরে ডান দিক থেকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে, তাই তো? আমরা এক্সাম্পল নিলে বুঝতে পারবো। এই যে আমরা হাইলাইট করে রেখেছি, ডান দিকের ডিস্ট্রিবিউটিভ লটা হচ্ছে সবুজ কালি দিয়ে, আর বাম দিকের ডিস্ট্রিবিউটিভ লটা হচ্ছে হলুদ কালি দিয়ে আমরা হাইলাইট করে রেখেছি এখানে। আচ্ছা, আমরা এবারে যেটা দেখবো একটা এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারবো। উদাহরণস্বরূপ, সকল অখণ্ড সংখ্যার সেট জেডের ওপর দুটি দ্বিপদ প্রক্রিয়া যোগ এবং গুণ বন্টন নিয়ম মেনে চলে। তার কারণ কি, এ ডট বি প্লাস সি, এটা মানে কী হবে এ ডট বি প্লাস এ ডট সি, তাই তো? এটা আমরা জানি, ছোটোবেলা থেকে পড়ে আসছি, ক্লাস 7 থেকেই পড়ে আসছি এই জিনিসটা, এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। তার মানে কি, এখানে কিন্তু আমরা ওই নিয়মটা করতাম, কিন্তু এই নিয়মটা কী সেটা কিন্তু আমরা জেনেছিলাম কি, জানিনি মনে হয় আর কি। তাহলে এই ডটটা প্লাসের উপর কিন্তু এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে, ডটটাও একটা এখানে দ্বিপদ প্রক্রিয়া, প্লাসটাও দ্বিপদ প্রক্রিয়া, মানে এখানে ডটটা প্লাসের উপর ডিস্ট্রিবিউট হচ্ছে। এই যে ডিস্ট্রিবিউটিভ লটা, এটা কি, এটা হচ্ছে লেফট ডিস্ট্রিবিউটিভ, কেন, বাম দিক থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে। আবার 2 নম্বর এটাও কিন্তু হয় যে বি প্লাস সি ডটে, এটা মানে কি বি ডটে প্লাস সি ডটে, এই যে, তার মানে কি এখানে কিন্তু ডটটা হচ্ছে ডান দিক থেকে প্লাসের উপর ডিস্ট্রিবিউট করছে, তাই এখানে লেখা আছে যে এক্ষেত্রে বলা হয় গুণ প্রক্রিয়াটি যোগ প্রক্রিয়ার উপর বাম এবং ডান বন্টন নিয়ম মেনে চলে। কিন্তু গুণটা প্লাসের উপর ডিস্ট্রিবিউট হচ্ছে, লেফট ডিস্ট্রিবিউটের উপর রাইট ডিস্ট্রিবিউটিভ, কিন্তু প্লাসটা কিন্তু গুণের উপরে হচ্ছে না। তার কারণটাই এই যে, কিন্তু এ প্লাস বি ডট সি, এটা কিন্তু আমরা লিখতে পারি কি যে এ প্লাস বি ডট এ প্লাস সি, এই যে এ প্লাস বি ডট এ প্লাস সি লিখতে পারি কি না, এটা কিন্তু হয় না, কখনোই হয় না। তার মানে কি প্লাসটা লেফট ডিস্ট্রিবিউটিভ হচ্ছে না, রাইট ডিস্ট্রিবিউটিভ হবে কি, এই যে বি ডট সি লাস্ট লাইনে লেখা আছে বি ডট সি প্লাস এ, এটা কিন্তু নট ইকুয়াল টু বি ডট মানে বি প্লাস এ ডট সি প্লাস এ। তার মানে কি, অর্থাৎ যোগ প্রক্রিয়াটি গুণ প্রক্রিয়ার উপর বন্টন নিয়ম মেনে চলে না, কিন্তু গুণ প্রক্রিয়াটি কিন্তু যোগ প্রক্রিয়ার উপর বন্টন নিয়ম মেনে চলে, তাই তো? সেটা আমরা দেখতেই পাচ্ছি যে গুণ প্রক্রিয়াটি যোগ প্রক্রিয়ার উপর বন্টন নিয়ম মেনে চলছে, আর যেটা হচ্ছে যোগটা গুণের ওপর মেনে চলছে না, সেটা হচ্ছে আমরা এই দুটো লাইন দেখেই বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা কি বলছে, যে আইডেন্টিটি এলিমেন্ট, একসম উপাদান। একসম উপাদান বলতে কি বুঝি সেটা আমরা একটু দেখব, যে কোনো দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে একসম উপাদান বলতে আমরা কি বুঝি। আচ্ছা, কি বলছে, কোনো একটি অশূন্য সেট এসের স্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে, মানে কোনো একটি অশূন্য সেট এস দেওয়া আছে, এর উপরে একটা দ্বিপদ প্রক্রিয়া দেওয়া আছে স্টার, তখন স্টারটা কিন্তু ম্যাপিং ফ্রম এস ক্রস এস টু এস। এই স্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে এর একসম উপাদানের অস্তিত্ব আছে বলা হবে যদি এস সেটের একটি পদ, মানে এস সেটের মধ্যে একটা পদ ই এমন পাবো যাতে করে কি হবে, এই ই স্টার এক্স ইকুয়াল টু এক্স স্টার ই ইকুয়াল টু এক্স, মানে কি একসম উপাদানটা এমনই একটা এলিমেন্ট সেটের মধ্যে, সেই এলিমেন্টের সাথে সেটের বাকি যে কোনো এলিমেন্ট যদি আমরা কম্পোজ করি, কম্পোজ করলেই আবার সেই এলিমেন্টটা রিটার্ন আসবে। তার মানে ইটা কিন্তু এমনই একটা এলিমেন্ট, ওই এলিমেন্টের সাথে বাকি এলিমেন্টগুলো কম্পোজ করলে সবসময় ওই সেই বাকি এলিমেন্টগুলো রিটার্ন আসবে। এই যে দেখে বুঝতে পারছি যে ই স্টার এক্স ইকুয়াল টু এক্স স্টার ই ইকুয়াল টু এক্স, যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তখন ইটাকে বলা হবে কি আইডেন্টিটি এলিমেন্ট, মানে একসম উপাদান। যদি আমাদের শুধু এই কন্ডিশন স্যাটিসফাই করে, এই যে যদি, আচ্ছা এটা একটু হাইলাইট করে রাখি, এই কন্ডিশনটাকে হলুদ কালার দিয়ে হাইলাইট করে রাখলাম। আচ্ছা, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তার মানে কি এই যে ই স্টার এক্স ইকুয়াল টু এক্স, মানে এটাকে বাদ দিলাম আমরা মাঝখানটাকে, ই স্টার এক্স ইকুয়াল টু এক্স, তখন ইটাকে বলা হবে কিন্তু লেফট আইডেন্টিটি। তার মানে কি লেফট আইডেন্টিটি মানে কি হচ্ছে বাম একসম উপাদান। এই যে ই স্টার এক্স ইকুয়াল টু যদি এক্স হয় ফর অল এক্স বিলংস টু এস, তাহলে ইটাকে বলা হবে কিন্তু লেফট আইডেন্টিটি। আমরা একটু হাইলাইট করে রাখবো এটাকে, লেফট আইডেন্টিটিটাকে, ই স্টার এক্স ইকুয়াল টু যদি এক্স হয় ফর অল এক্স বিলংস টু এস, তখন ইটাকে বলা হবে কি লেফট আইডেন্টিটি, মানে বাম একসম উপাদান, লেফট আইডেন্টিটি। এই যে হাইলাইট করা আছে লেফট আইডেন্টিটি। আচ্ছা, ঠিক একই রকমভাবে যদি এক্স স্টার ই ইকুয়াল টু যদি এক্স হয়, তখন ইটাকে কী বলা হবে, সহজেই বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের রাইট আইডেন্টিটি হবে তখন। তাহলে ইটাকে বলা হবে যে ডান একসম উপাদান। এই যে সেটাই লেখা আছে কিন্তু, যে এক্স স্টার ই ইকুয়াল টু যদি এক্স হয় ফর অল এক্স বিলংস টু এস, তবে ইটাকে বলা হবে স্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে ডান একসম উপাদান বা রাইট আইডেন্টিটি।
এই যে একটু হাইলাইট করে রেখেছি রাইট আইডেন্টিটিটাকে। এখন আমাদের এই যে লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি পড়ছি, মানে যদি কোনো একটা দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি দুটোরই অস্তিত্ব থাকে এবং তারা যদি একই এলিমেন্ট হয়, তখন আমরা বলবো যে দ্বিপদ প্রক্রিয়ার একসম উপাদানের অস্তিত্ব আছে। এবং কোনো দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে যদি একসম উপাদানের অস্তিত্ব থাকে, তাহলে সেই একসম উপাদানটা কিন্তু ইউনিক হয়, মানে অনন্য, মানে দ্বিতীয় কোনো একসম উপাদান থাকবে না। সেটা আমরা প্রমাণ করব, পরের পেজেই দেখবো আমরা সেটা। তাই এখানে লেখা আছে, যদি এসটার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে এস সেটের বাম একসম উপাদান মানে লেফট আইডেন্টিটি এলিমেন্ট এবং ডান একসম উপাদান মানে রাইট আইডেন্টিটি এলিমেন্ট একই হয়, তবে ওই প্রক্রিয়াটিকে মানে ওই পদটিকে এসটার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে এস সেটের উপর একসম উপাদান বলা হবে, মানে আইডেন্টিটি এলিমেন্ট বলা হবে। এই যে আইডেন্টিটি এলিমেন্ট হাইলাইট করা আছে, তার মানে কি আইডেন্টিটি এলিমেন্ট আমরা কি কাকে বলবো, মানে কোনো একটা দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি দুটোরই এক্সিস্ট করছে এবং দুটোই একই এলিমেন্ট, তখন আমরা বলবো যে ওই স্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব আছে। এবং আইডেন্টিটি এলিমেন্ট কোনটা হবে, ওই যে লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি যেটাকে বলছি সেটাই হবে আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে কি এই কন্ডিশনটা কিন্তু ভাইটাল, এই যে এই কন্ডিশনটা কিন্তু ভাইটাল, যে ই স্টার এক্স ইকুয়াল টু এক্স স্টার ই ইকুয়াল টু যদি এক্স হয় ফর অল এক্স বিলংস টু এস, তখন ইটাকে বলা হবে এস্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে একসম উপাদান। তার মানে একসম উপাদান বার করতে গেলে কিন্তু আমাদের এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমাদের ই এর ভ্যালুটা বার করতে হবে। তখন এই যে ই এর ভ্যালুটা বার হবে সেইটাই হবে এস্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে একসম উপাদান। আচ্ছা, এবার আমরা যেটা বলছিলাম যে কোনো দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে একসম উপাদানের অস্তিত্ব থাকলে সেটা ইউনিক হবে, সেটা আমরা দেখব। আচ্ছা, যে কোনো সেটে কোনো দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে একসম উপাদানের অস্তিত্ব থাকলে সেটি অবশ্যই ইউনিক হবে। তাহলে আমরা ধরে নিলাম যে স্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে এস সেটের উপরে দুটি একসম উপাদান আছে, একটা হচ্ছে ই ওয়ান একটা ই টু, দুটো অস্তিত্ব, মানে আমরা ধরলাম যে দুখানা আছে, দুখানা তো হতে পারে না, তাই তো আমরা দেখাবো একটা। তার মানে আমাদের কী দেখাতে হবে, তার মানে দেখাতে হবে যে ই ওয়ান আর ই টু এরা হচ্ছে ইকুয়াল হচ্ছে, তাই তো। সেটা কী করে দেখাবো, এখন ই ওয়ান স্টার ই টু এটা সমান ই টু কী করে লিখতে পারি, এটা হচ্ছে ই ওয়ানটা যদি আমরা আইডেন্টিটি এলিমেন্ট ধরি, তাহলে আমরা জানি যে আইডেন্টিটি এলিমেন্টের সাথে আমরা ডান দিক থেকে বা বাম দিক থেকে যেদিকেই কম্পোজ করি না কেন সবসময় সেই এলিমেন্টটা রিটার্ন হবে। তাহলে ই ওয়ানটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, এর সাথে ই টু কম্পোজ করলে কী হবে, ই টু পাবো। এখানে ই ওয়ান একসম উপাদান মানে ই ওয়ান আইডেন্টিটি এলিমেন্টটাকে কাজে লাগানো হয়েছে এবং ই টু বিলংস টু এস। আবার ওই ই ওয়ান স্টার জি টুটাই ওইটাই আমরা ক্যালকুলেট করব, এটাকে তো এখানে ভাববো আমরা ই টুটা আইডেন্টিটি এলিমেন্ট, কেন আমরা ধরে নিয়েছি দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে। তাহলে ই টু যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, আমরা জানি যে এটা আইডেন্টিটি এলিমেন্ট বাম দিক থেকে বা ডান দিক থেকে যদি সেটের এলিমেন্ট কম্পোজ করা হয় তাহলে সেই এলিমেন্টটা রিটার্ন আসে। তাহলে এটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, তাহলে ই ওয়ানটাকে যদি এই দিক থেকে কম্পোজ করি তাহলে কী পাবো, ই ওয়ান পাবো। সেটা কী করে, যেহেতু ই ওয়ানটা হচ্ছে বিলংস টু এস, সেই জন্য তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ই ওয়ান স্টার ই টু এটাও ই ওয়ান স্টার ই টু, তাহলে এই দুটো তো সেম। আবার এটা ক্যালকুলেট করে ই টু পেয়েছি, আবার এটা ক্যালকুলেট করে ই ওয়ান পেয়েছি, তার মানে কি ই ওয়ান ইকুয়াল টু ই টু। তার মানে কি এস্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে আমরা দুটো আইডেন্টিটি এলিমেন্ট ধরে নিয়েছিলাম, দেখালাম যে সেই আইডেন্টিটি এলিমেন্ট দুটো সেম, তাই তো। তার মানে কি, তার মানে হচ্ছে কোনো দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে যদি কোনো আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব থাকে, সেই আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু ইউনিক হবে, মানে অনন্য হবে, মানে একটাই এক্সিস্ট করবে, দ্বিতীয় কোনো থাকবে না। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনভার্স অফ অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্টের ইনভার্স বলতে কী বুঝি, কোনো বাইনারি অপারেশনের রেসপেক্টে। তাহলে যে ইনভার্টেবল এলিমেন্ট, প্রথম আমরা দেখব ইনভার্টেবল এলিমেন্ট মানে বিলম্বযোগ্য পদ, বাংলায় বলছে বিলম্বযোগ্য পদ। বিলম্বযোগ্য পদ বলতে আমরা কী বুঝি, কোনো সেট এসে কোনো দ্বিপদ প্রক্রিয়া স্টারের সাপেক্ষে কোনো পদ একে বিলম্বযোগ্য বলা হবে, মানে কি ইনভার্টেবল বলা হবে কখন, যদি একটা পদ এই যে যদি কোনো পদ মানে যদি কোনো বি বিলংস টু এস এরূপ হয়, মানে এরূপ অস্তিত্ব থাকে যে মানে এটাকে এস সেটের মধ্যে বিলম্বযোগ্য বলা হবে, মানে ইনভার্টেবল বলা হবে কখন, যদি এস সেটের মধ্যে আর একটা এলিমেন্ট এক্সিস্ট করছে এমন, মানে বি এমন একটা এলিমেন্ট এক্সিস্ট করছে যাতে করে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। খুব ভাইটাল কিন্তু, এটা মাথায় রাখবো আমরা। এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই, এই যে কন্ডিশনটা এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই, তখন আমরা বলবো যে বিটা হচ্ছে এর একটা ইনভার্স, মানে বিটা হচ্ছে এর ইনভার্স, বাংলায় বলছে বিপরীত পদ, মানে বিটা হচ্ছে এর বিপরীত পদ। এখানে ইটা কি, ইটা কিন্তু এখানে আমাদের এই এসটার দ্বিপদ প্রক্রিয়া সাপেক্ষে একসম উপাদান। তার মানে কি, এটা আমাদের মাথা রাখতে হবে কিন্তু যে ইনভার্স বার করতে গেলে, মানে কোনো এলিমেন্টের ইনভার্স বার করতে গেলে আগে আমাদের আইডেন্টিটি বার করে নিতে হবে।
আইডেন্টিটি বার করে নেওয়ার পরে তারপরে কিন্তু কোনো এলিমেন্টের আমরা ইনভার্স বার করতে পারবো। কেন সেটা আমরা বুঝতেই পারছি যে এই ইকুয়েশানে আমাদের ই আছে, তাহলে ইকুয়েশানটা আমার সলভ করে ক্যালকুলেশন করতে গেলে আগে তো আমার ই এর মান চাই। তার মানে কি আগে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট বার করে নিতে হবে। সেটা কীভাবে বার করতে হয় সেটা আমরা দেখে নিয়েছি, ওটা ফর্মুলাটা বলে রেখেছিলাম যে এক্স স্টার ই ইকুয়াল টু ই স্টার এক্স ইকুয়াল টু যদি এক্স হয় ফর অল এক্স বিলংস টু এস, তখন ইটাকে বলে আইডেন্টিটি। ওই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা ই এর ভ্যালুটা বার করে নেবো, নিয়ে তারপরে আমরা এই এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই এখান থেকে ক্যালকুলেট করে বিটা বার করবো এ দিয়ে। তখন আমরা বলবো কি এই বিটা হচ্ছে এ এর ইনভার্স, মানে বি পদ থেকে বলা হবে এ পদের বিপরীত পদ, মানে ইনভার্স এলিমেন্ট। আচ্ছা, এখানে আমরা উদাহরণ দেখবো। একটা উদাহরণ হচ্ছে জেড সেটের উপর প্লাস আমরা দেখছিলাম একটা দ্বিপদ প্রক্রিয়া, তাই তো। তাহলে জেড সেটের যে কোনো একটা এলিমেন্ট নেওয়া হলো এ সেটের, মানে এই জেড সেটে এ এলিমেন্টটির মানে প্লাস বাইনারি অপারেশনের রেসপেক্টে ইনভার্স যদি বার করতে যাই তাহলে কি দেখব যে তার বিপরীত পদ মানে ইনভার্স এলিমেন্ট হবে মাইনাসে। তার কারণটা কি, আমরা খুব সহজেই কিন্তু প্লাস বাইনারি অপারেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট বার করতে পারি। কীভাবে বার করব, ধরলাম আমরা যে আইডেন্টিটি এলিমেন্টটা ই প্লাসের রেসপেক্টে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট যদি ই হয় তাহলে ওই ফর্মুলাটাকে কাজে লাগাবো যে এক্স স্টার ই ইকুয়াল টু ই স্টার এক্স ইকুয়াল টু এক্স। তাহলে এক্স স্টার ই ইকুয়াল টু এক্স এইটাকে যদি ধরি তাহলে এক্স স্টার ই মানে কি এক্স প্লাস ই ইকুয়াল টু এক্স। তাহলে ই ইকুয়াল টু কত হচ্ছে, বাম দিকের এক্সটাকে ডান দিকে পাঠিয়ে দিলে ই ইকুয়াল টু এক্স মাইনাস এক্স মানে কি জিরো, তাই তো। তাহলে ই এর মান জিরো চলে আসে, মানে কি আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু প্লাস বাইনারি অপারেশনের রেসপেক্টে কিন্তু কত হচ্ছে জিরো, তাই তো। তাহলে আমাদের যদি জিরো হয় এবারে জিরোটাকে কাজে লাগিয়ে আমরা এ সেটের বা এ বার করব, মানে এই এ এলিমেন্টের বিপরীত বার করব। তাহলে এ প্লাস এই যে বি এটা ধরলাম এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ ইকুয়াল টু জিরো। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু যদি জিরো নিই তাহলে বি ইকুয়াল টু কত আসে মাইনাসে, সেই জন্য এখানে এই মাইনাসে বসানো আছে। এ প্লাস মাইনাসে ইকুয়াল টু এই যে বির কাছে মাইনাসে প্লাস এ ইকুয়াল টু জিরো। তাহলে কি এখানে জিরোটা হচ্ছে আমাদের এক সম উপাদান, মানে জিরোটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। খুব সহজে এখানে আমরা বুঝে নিলাম যে প্লাস বাইনারি অপারেশনের রেসপেক্টে জেড সেটে যে কোনো পদের বিপরীত উপাদান কত হচ্ছে, এ যদি যে কোনো পদ হয় তাহলে তার বিপরীত উপাদান কত হবে মাইনাসে, তাই তো। খুব সহজে দেখলাম আমরা। আচ্ছা, এবারে আমরা আরেকটু দেখব, এক্সটেন্ড করব ব্যাপারটাকে, তাহলে আরেকটু ক্লিয়ার হবে আমাদের। আবার বাস্তব সংখ্যার সেট আর এ গুণ দ্বিপদ প্রক্রিয়া সাপেক্ষে, কেন আমরা বাস্তব সংখ্যার সেট যদি আর নিই, আর গুণ দ্বিপদ প্রক্রিয়া সাপেক্ষে কিন্তু আর কিন্তু গুণের সাপেক্ষে একটা দ্বিপদ প্রক্রিয়া, তাই তো। কেন, যে কোনো দুটো বাস্তব সংখ্যার গুণফল হচ্ছে বাস্তব সংখ্যা, তার মানে গুণটা কিন্তু আর সেটের উপর, আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেটের উপরে কিন্তু একটা বাইনারি অপারেশন। কিন্তু এর যে কোনো পদের কিন্তু বিপরীত উপাদানের অস্তিত্ব নেই। তার কারণটা কি, যে দ্বিপদ প্রক্রিয়া মানে দ্বিপদ প্রক্রিয়া হলেই যে তার দ্বিপদ এই বা ইনভার্সের অস্তিত্ব থাকবে এমন কিন্তু কোনো কথা নেই, বা দ্বিপদ প্রক্রিয়া দেওয়া থাকলে কিন্তু সেই সেটের মধ্যেই যে আমাদের আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব থাকবে এমন কিন্তু কোনো কথা নেই। যদি আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব থাকে তাহলে ইউনিক হবে, এবং আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব থাকলেই যে ইনভার্সের অস্তিত্ব থাকবে এমন কিন্তু কোনো কথা নেই। সেই জন্য আমরা এইটা নিয়ে আলোচনা করব যে আবার বাস্তব সংখ্যার সেট আর এ গুণ দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে, যেখানে এ হচ্ছে নট ইকুয়াল টু জিরো, পদের বিপরীত পদ হলো 1/a। তার কারণটা কি, এ ডট 1/a ইকুয়াল টু 1/a ডট এ ইকুয়াল টু 1। কেন, আমাদের গুণ দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু 1। কেন, 1-এর সাথে যে এলিমেন্টটি গুণ করা হয় না কেন সবসময় সেই এলিমেন্ট পাওয়া যাবে, সেই জন্য 1টা হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট গুণ দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে। যেখানে কিন্তু এই আর এর মধ্যে থেকে জিরোটা নিলে হবে না, কারণ জিরোর জন্য কিন্তু আমরা পাবো না, তাই সেটা এখানে লেখা আছে আলাদা করে। এবং অন হলো এক্ষেত্রে একসম উপাদান, এক্ষেত্রে জিরো পদটির কোনো বিপরীত পদ নেই। তার কারণ কি, 1/0 ইকুয়াল টু অসংজ্ঞাত। তার মানে কি, আর এ যখন আমরা আইডেন্টিটি এলিমেন্ট বার করবো তখন কিন্তু আমরা R-0 করে নেবো, কারণ জিরোর জন্য কিন্তু আমরা পাবো না, কারণ জিরোর আমাদের ইনভার্সও নেই, কারণ জিরোর ইনভার্স হতে গেলে আমাদের 1/0 কিন্তু আনডিফাইন্ড। সেই জন্য এখানে লেখা আছে এই যে এক্ষেত্রে জিরো পদটির কোনো বিপরীত পদ নেই, কারণ 1/0 ইকুয়াল টু অসংজ্ঞাত। আচ্ছা, তাহলে এখানেই আমরা ভিডিওটা শেষ করব। সকলকে ধন্যবাদ। ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা ভিডিওটি ভালো করে দেখো,
এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে। এবং আমরা এই বাইনারি অপারেশনের যতটুকু নিয়ে আলোচনা করলাম সেইটুকু তোমরা ভালো করে দেখে বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করো। আশা করছি তোমরা অঙ্কগুলো করতে পারবে। কোনো অঙ্ক যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে। আমরা বাইনারি অপারেশনের পরবর্তী যে পার্ট যেটা দেখব, ভিডিওটি দেখব, আমরা দেখব যে কোনো এলিমেন্টের ইনভার্সের ইনভার্স, মানে এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু এ। তারপরে আমরা দেখব এ বি হোল ইনভার্স এটা ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স, এই প্রপার্টিটা দেখব, প্রুফ দেখব, এগুলো সব আমরা যা বলছি। তারপরে দেখব আমরা কম্পোজিশন টেবিল, মানে ওই প্লাস মডিউলো, মানে অ্যাডিশন মডিউলো, মাল্টিপ্লিকেশন মডিউলো, এদের যে কম্পোজিশন টেবিল আছে, কম্পোজিশন টেবিল থেকে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট বার করব, কম্পোজিশন টেবিল থেকে আমরা কম্পিটিটিভ কিনা বলতে পারবো, মানে প্রক্রিয়াগুলো। তারপর সেখান থেকে অ্যাসোসিয়েটিভ প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স বার করব। হ্যাঁ, এইগুলো আমরা দেখব, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা বাইনারি অপারেশনের পার্ট 1 ভিডিওটি এখানেই শেষ করব। সকলকে আবারও